Hello and welcome to another video of Career Map Online YouTube channel. তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে মিসলেনিয়াস পরীক্ষা যেটার ফর্ম ফিল আপ এখন প্রায় শেষ দিকে চলে এসেছে সেই পরীক্ষার আশা করি তোমরা যারা এই ভিডিও দেখছো আমাদের ভিউয়ার যারা আছো তোমরা সবাই আশা করি ফর্মটা ফিল আপ করেছো মিসলেনিয়াসে এবং মিসলেনিয়াস কিন্তু খুব লিউক্রেটিভ একটা জব ওয়েস্ট বেঙ্গলের যতগুলো পাবলিক সার্ভিস কমিশনের যতগুলো পরীক্ষা আছে তার মধ্যে WBCS এর পরেই কিন্তু এই র্যাঙ্কের পরীক্ষাটা হয় তো মিসলেনিয়াস পরীক্ষা সংক্রান্ত আমরা তোমাদের ওর নোটিফিকেশন এবং ওর এক্সাম প্যাটার্ন প্রিলিম মেন্স ইন্টারভিউতে কি ধরনের পরীক্ষা হয় বা তারপরে ইন্টারভিউ পরবর্তীকালে তোমাদের যে পোস্ট প্রেফারেন্স কি পোস্ট তার স্যালারি সব নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি তোমরা চাইলে কিন্তু চেক আউট করতে পারো ভিডিওটা আজকের আমরা ডিসকাস করব এই মিসলেনিয়াস পরীক্ষা তোমরা যারা দেবে এবং আরো স্পেশালি সেই সব স্টুডেন্টদের কথা বলতে চাইছি আমি যারা এই বছর প্রথম মিসলেনিয়াস পরীক্ষা দেবে যাদের সেইভাবে অতটা ভালো প্রিপারেশন হয়নি যারা এই বছর কিংবা গত বছর হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমরা কিভাবে মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং প্রস্তুতিটা এমন ভাবে নেবে যাতে তোমাদের 100% পরীক্ষাটা মিসলেনিয়াস প্রিলিম পরীক্ষাটা ক্র্যাক হয় তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ব্যাপারেই যে মিসলেনিয়াস প্রিলিমস যেটা 2023 হতে চলেছে এই পরীক্ষাটার প্রস্তুতি কিভাবে নিলে তোমরা 100% গ্যারান্টি তোমরা নিতে পারো যে তোমাদের এই পরীক্ষাটা ক্র্যাক হবে তো আমরা স্টার্ট করে দিই আমাদের আলোচনা তো মিসলেনিয়াস সংক্রান্ত যে বেশ কিছু প্রশ্ন আমাদের এখন চারপাশে দেখতে পাচ্ছি অনেকের মনে দানা বাঁধছে যারা মিসলেনিয়াস সে অর্থে আগে কখনো দাওনি পরীক্ষা তাদের মধ্যে মূলত সেটা হচ্ছে প্রথমত এটা নোটিফিকেশনে একটা জায়গায় লেখা ছিল টেম্পোরারি তো সেখান থেকে অনেকে কোয়েশ্চেন করছে এটা যে এটা টেম্পোরারি নাকি এটা পার্মানেন্ট মানে এত হাই প্রোফাইল একটা পরীক্ষা অথচ এটা টেম্পোরারি কেন লেখা সেই সংক্রান্ত আমরা কোয়েশ্চেনের উত্তর দেব আমরা দেব এখানে ভ্যাকেন্সি কত এক্সপেক্টেড হতে পারে ভ্যাকেন্সি দেখো অফিসিয়ালি কিন্তু কোনো ওয়েবসাইট বা কেউ পাবলিক সার্ভিস কমিশন এখনো পর্যন্ত প্রকাশ করেনি কিন্তু বিভিন্ন তথ্য মারফত বিভিন্ন ভ্যাকেন্সি সামনে চলে আসে অনেক সময় সেইগুলোই আমরা তোমাদের জানাবো তোমাদের সেফ স্কোর কত হতে পারে তার আগে একটা কথা বলে দিই এই ভিডিওটা কিন্তু আজকে আমাদের যেটা হচ্ছে এটা শুধুমাত্র পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমসের জন্য আমরা মেন্সের জন্য কিন্তু কোনো আলোচনা এই ভিডিওতে করব না মেন্সের জন্য আমরা আলাদা ভিডিও পরে আবার নিয়ে আসবো আপাতত আমাদের যেহেতু টার্গেট প্রিলি কোয়ালিফাই করা তো আমাদের শুধু প্রিলির কথাটা মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে এগোতে হবে তারপরে প্রিলি দেওয়া মাত্রই আমরা কিন্তু মেন্সের প্রিপারেশনটাও শুরু করে দেবো তো সেফ স্কোর কত হতে পারে এক্সাম প্রবাবল কবে হতে পারে ডেট অফ এক্সামিনেশনস কি এটার কোয়েশ্চেন প্যাটার্ন কি কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন যদিও আমরা আগে ডিসকাস করেছি আজকে তাও আর একটু ডিটেলসে আমরা আলোচনা করব এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো আমরা অ্যানালিসিস করে আমরা বিভিন্ন সাবজেক্টের ওয়েটেজগুলো বুঝবো কোন সাবজেক্ট থেকে কতটা আসছে আমরা ট্রেন্ডসটা একটু অ্যানালিসিস করার চেষ্টা করব কি ধরনের মাইন্ডসেট নিয়ে পিএসসি কোয়েশ্চেন সেট করতে পারে কোন কোন জায়গাগুলো পড়লে কোন কোন কোর ফোকাস এরিয়া রাখলে কোন কোন প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন জায়গাগুলোর উপর জোর দিলে আমরা মোটামুটি সেভ স্কোরে পৌঁছতে পারবো এবং ফাইনালি তোমাদের আমি আজকে জানাবো যে এই পরীক্ষার জন্য তোমাদের কি কি বই পড়া প্রয়োজন কোন কোন বই তোমাদের প্রয়োজন তো এই বিষয়গুলো আজকে আমাদের আলোচ্য বিষয় চলো আমরা প্রথমে শুরু করি টেম্পোরারি নাকি পার্মানেন্ট তো দেখো আমাদের পাবলিক সার্ভিস কমিশনের প্রত্যেকটা পরীক্ষারই নোটিফিকেশনে কিন্তু তোমরা দেখতে পাবে এই টেম্পোরারি কথাটা তো টেম্পোরারি কথাটা নিয়ে কিন্তু তোমাদের চিন্তা করার কোনো দরকারই নেই তোমরা তোমাদের প্রিপারেশনটা মনে করো এটা পার্মানেন্ট পরীক্ষা সেইভাবেই প্রিপারেশনটা নিতে থাকো এবং তোমরা চাকরি পেয়ে যাওয়ার পরে এটা কিন্তু জাস্ট নামেই টেম্পোরারি পোস্ট থাকবে আসলে কিন্তু এটা পার্মানেন্টই তোমাদের ওই 3 বছরের মধ্যে এটাকে পার্মানেন্ট করে দেওয়া হয় তার আগে এটা প্রফেশনালি থাকে এবং এখানে আরেকটা কথা যেটা বলা যে অনেকের একটা আশঙ্কা হচ্ছে এখান থেকে যে চাকরি পাওয়ার পরে আমাদের আবার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বা স্যালারি কীরকম আসবে না আসবে তো এখানে তোমাদের আমি আশ্বস্ত করছি এটা সম্পূর্ণ অমূলক একটা ধারণা এখানে কোনো রকম চাকরি চলে যাওয়ার সম্ভাবনা নেই কোনো রকম স্যালারি কম হওয়ার বেশি হওয়ার কোনো গল্পই নেই এখানে এটা একটা নর্মাল পরীক্ষা মতো আর 5টা পরীক্ষা আমরা যেরকম দিয়ে থাকি সেই রকমভাবেই কিন্তু এটা হবে এবং পোস্ট যখন তোমরা অ্যাপয়েন্টেড হবে তখনও কিন্তু ওইভাবেই তোমাদের স্যালারি থেকে শুরু করে তোমাদের কন্ট্রাক্ট সব কিছু ওইভাবেই কিন্তু থাকবে ঠিক আছে তো এইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি সংক্রান্ত একটা বিষয় যেটা আসছে ভ্যাকেন্সি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন খবরের কাগজে বিভিন্ন যে চাকরির যে
জার্নালগুলো রয়েছে, যে পত্রিকাগুলো রয়েছে, উইকলি পত্রিকা, সেগুলোতেও কিছু হিন্ট উঠে আসছে। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর মারফত আমরা যেটা জানলাম, এবং সবথেকে রিলায়েবল সোর্স মারফত যেটা জানা যাচ্ছে, যে এর ভ্যাকেন্সি কিন্তু ধরে রাখো 750+ আসতে চলেছে। 750 আমি খুব কমিয়েই বললাম, ভ্যাকেন্সি আরেকটু বেশি আসতে চলেছে। তো এটা কিন্তু নিঃসন্দেহে তোমাদের কাছে একটা সুখবর। যারা পিএসসি পরীক্ষা দিচ্ছ বা পিএসসির পরীক্ষা অনেকদিন ধরে দিয়ে আছো বা মিসলেনিয়াসের জন্য অপেক্ষা করেছিলে, 750+ কিন্তু ভ্যাকেন্সি এটার জন্য আসতে চলেছে। এবং এক্ষেত্রে এই ডিসেম্বর মাস 2023-এর ডিসেম্বর পর্যন্ত যে ভ্যাকেন্সিটা আসছে, সেই ভ্যাকেন্সিটাকে কাউন্ট করে কিন্তু বলা হবে। এবং ডিটেল নোটিফিকেশনে কিন্তু ভ্যাকেন্সির কথা বলা ছিল না, ভ্যাকেন্সির কথা তোমাদের জানানো হবে। ইউজুয়ালি মিসলেনিয়াসের সময় যেটা হয়ে থাকে, পিএসসি ইন্টারভিউয়ের পরে ভ্যাকেন্সির কথাটা জানায়, ঠিক আছে। এবং ইন্টারভিউয়ের সময় তোমাদের যে 20টা পোস্ট রয়েছে, সেখানে তোমাদের প্রেফারেন্স দিতে হবে। তখন এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত নিয়ে আলোচনা করে নেব। তো আপাতত আমাদের মানে তো বিভিন্ন সূত্র মারফত যা জানতে পেরেছি, 750-750-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। ভ্যাকেন্সি আরও বেশিও হতে পারে, আমরা এটা একদম কম করে বললাম। নেক্সট আমরা আসছি সেফ স্কোর। দেখো, একটা পরীক্ষা দিতে গেলে প্রত্যেকের মাথাতেই এই জিনিসটা থাকে যে আমার পরীক্ষাটা আমি কত মোটামুটি স্কোর করতে পারলে যে আমি নিশ্চিত হতে পারবো যে আমি মেনের দিকে যেতে পারবো। এই পরীক্ষাটার বিশেষত্ব হচ্ছে এইটাই, যে এই পরীক্ষাটা বা পিএসসির অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও প্রিলিমসের স্কোর কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় না, অর্থাৎ প্রিলিমস কিন্তু কেবলমাত্র কোয়ালিফাইং ইন নেচার। তাহলে এখানে জাস্ট তোমাদের টার্গেট থাকবে কাট অফটাকে ক্লিয়ার করে মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া। কারণ আলটিমেটলি মেন্সের নাম্বার এবং ইন্টারভিউয়ের নাম্বার, এই দুটো যোগ করেই কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো সেখানে আমাদের সেফ স্কোর কত হতে পারে? মিসলেনিয়াসে যদি আমরা প্রিভিয়াস ইয়ার দেখি, এর আগে 2018-তে পরীক্ষা হয়েছে, তারপরে 2020-তে পরীক্ষা হয়েছে, যেটা 2019-এর নোটিফিকেশনের উপর ভিত্তি করে। তার আগে 2012-13-তেও পরীক্ষা হয়েছিল, 14-তে পরীক্ষা হয়েছিল। তো সেদিক থেকে যদি দেখা যায় সেফ স্কোর কত হতে পারে, মিসলেনিয়াসের যে 2018 যে পরীক্ষাটা হয়েছিল, 2018-তে যেটা প্রিলিমস হয়েছিল, 2018-র প্রিলিমসের স্কোর ছিল প্রায়, আমার যতদূর সম্ভব মনে পড়ছে, ওটাতে 103। পুরো পরীক্ষাটা হয় হচ্ছে 200-র মধ্যে। তো আউট অফ 200 103 ছিল ওইখানে কাট অফ। এটা আমি যে কাট অফটা বলছি, এটা জেনারেল কাট অফ, ইউআর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এই 103 মতো হয়েছিল। 2020-তে যে পরীক্ষাটা হয়েছিল, 2020-র যে পরীক্ষাটা, সেখানে কিন্তু কোনো রকমভাবে এই মিসলেনিয়াসের কোনো দেওয়া হয়নি, কাট অফ দেওয়া হয়নি, ওখানে একটা পার্সেন্টেজ বলে দেওয়া হয়েছিল। এবং তাতে দেখা গেছিল 54% কিন্তু কাট অফ ছিল। যারা 54%-এ বেশি পেয়েছিল তারা কোয়ালিফাই করেছিল মেন্সের জন্য। তার আগে যে পরীক্ষাগুলো হয়েছিল, সেখানে কিন্তু কোনো রকম কাট অফ পাবলিশ করা হতো না। তো সেইগুলো তথ্য আমরা তোমাদের দিতে পারলাম না। কিন্তু 2018 তথ্যটা তোমাদের দিয়ে রাখলাম, 200-র মধ্যে 103। এবং 2020-তে যেটা হয়েছিল, সেখানে 54% কিন্তু কাট অফ ছিল। যারা এর বেশি স্কোর করতে পেরেছে তারা কিন্তু মেনের জন্য কোয়ালিফাই করেছে। এখন কথাটা হচ্ছে, তাহলে এই বছর কাট অফ আমাদের এক্সপেক্টেড কত হতে পারে, সেফ স্কোর কত হতে পারে? তো আমরা প্রত্যেকবারই দেখতে পাচ্ছি যে 60%-এর উপরে কিন্তু যায় না। এবং ব্যাপারটা যেটা হচ্ছে, গত বছর কিন্তু এই 400-500 কাছাকাছি, আমার এক্সাক্ট মনে নেই, 2020-র যে মিসলেনিয়াসটা হয়েছিল, সেখানে 500 অ্যারাউন্ড সামথিং একটা ভ্যাকেন্সি ছিল। 2018-তে অনেক ভ্যাকেন্সি ছিল, 1000-এর উপরে ছিল ভ্যাকেন্সি। 2020-তে ভ্যাকেন্সিটা অনেকটা কম ছিল। তো সেই রেসপেক্টে সেখানে 54% এসছে। এখন ভ্যাকেন্সি আমরা যদি 750 ভ্যাকেন্সিও যদি ধরি, এবং তার পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের কম্পিটিশন কিন্তু ক্রমশ বেড়েছে। বিগত কয়েক বছর ধরে পিএসসির কোনো পরীক্ষা হয়নি। তো সুতরাং পিএসসির পাবলিক সার্ভিস কমিশন কিন্তু মানে এবছর কিন্তু প্রেশারটা অনেক বেশি থাকবে মিসলেনিয়াসের উপর। তো সেই হিসাবে একটা এক্সপেক্ট করা যেতে পারে পাবলিক সার্ভিস কমিশনের এই মিসলেনিয়াস পরীক্ষার কাট অফ কিন্তু বাড়বে। বিগত বছর লাস্টের পরীক্ষাটাতে 54% প্রিলিমসের কাট অফ হলেও এবছর মোটামুটি ধরে রাখো 65% অ্যারাউন্ড স্কোর হবে, ঠিক আছে। সেফ স্কোর বলা যেতে পারে 64%, 65% তাও অতটা হবে বলে আমার মনে হয় না, 60%-এর বেশি হবে। তোমরা তাও একটা সেফ স্কোর ধরে রাখো 60%, মানে 200-য় 60% হচ্ছে 120, তোমরা 125+ ধরে রাখো।
125 প্লাস এই স্কোরটাকে তোমরা মনে করে নাও, ধরে রাখো এইটা তোমাদের সেফ স্কোর। তো তোমাদের টার্গেট থাকবে যারা ইউআর ক্যাটাগরির আছে, আমি তাদের কথা বিশেষত বলছি, 125 প্লাস স্কোর যেন তোমরা এনশিওর করতে পারো প্রিলিমস পরীক্ষায়। এবং আমাদের আজকের যে স্ট্র্যাটেজি ভিডিও আমরা যে আলোচনা করব, যা কিছু করব, সেইগুলো কিন্তু এই 125 প্লাস স্কোরটাকে মাথায় রেখেই করব। কিভাবে কোন কোন জায়গাগুলোর উপর জোর দিলে তোমরা এই স্কোরে পৌঁছতে পারবে খুব সহজেই, সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। এবারে চলে আসি আমরা ডেট অফ এক্সামের ব্যাপারে, এক্সাম কবে হতে পারে। তো দেখো এই মুহূর্তে পিএসসির যে এক্সাম ক্যালেন্ডার, পিএসসি সব থেকে বড় ড্রব্যাকস হচ্ছে পিএসসির সেরকম কোনো স্পেসিফিক এক্সাম ক্যালেন্ডার হয় না, পিএসসি প্রকাশ করে না। তো এই মুহূর্তে আমাদের সামনে যে পরীক্ষাগুলো দেখতে পাচ্ছি, আমাদের পাইপলাইনের মধ্যে যেটা রয়েছে তার মধ্যে 16ই ডিসেম্বর রয়েছে WBCS 2023-এর প্রিলিমস পরীক্ষা। তো ওই ডিসেম্বর মাসটা ধরে রাখছি পিএসসির আর কোনো পরীক্ষা হচ্ছে না। বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে WBPSCর যে ফুড এসআইয়ের পরীক্ষা, যেটা আমরা ফর্ম ফিল আপ করেছিলাম সবাই, সেই ফুড এসআইয়ের পরীক্ষা হতে পারে জানুয়ারির 14 তারিখে। যদিও খুব রিসেন্ট এটা বিভিন্ন আরেকটি সূত্র মারফত এখান থেকে বলে দেওয়া হয়েছে যে এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি, ঠিক আছে। কিন্তু কর্মসংস্থানে একটি সংখ্যায় বেরিয়েছিল যে 14ই জানুয়ারি 2024 এই ফুড এসআইয়ের প্রিলিমস পরীক্ষা হওয়ার কথা। তো এই হিসেবে যদি দেখা যায় তারপরেই ঠিক মিসলেনিয়াস হচ্ছে। তো মিসলেনিয়াসের পরীক্ষাটা ধরে নেওয়া যেতে পারে তাহলে ফেব্রুয়ারি মাসে কোনো একটা সময় হয়তো হচ্ছে, কিংবা ফেব্রুয়ারি শুরুতে হতে পারে বা মিডিলে হতে পারে। কিন্তু ফেব্রুয়ারিতে যদি না হয়, যদি কোনো মতে ফেব্রুয়ারিতে যদি না হয়, তারপরে কিন্তু পরীক্ষাটা পিছিয়ে মে কিংবা জুনে হয়ে যেতে পারে। কেন? কারণ তোমরা জানো 2024 সালে এপ্রিল এবং মার্চ মাস, ওই সময়টা কিন্তু ভোটের জন্য বরাদ্দ থাকবে। ওই সময় ইলেকশন হবে, আমাদের অষ্টাদশ লোকসভা ইলেকশন। তো সেই কারণে ওই সময়টা কিন্তু পরীক্ষাগুলো বন্ধ থাকবে। তাহলে হয় ভোটের পরে অথবা ভোটের আগে। ভোটের আগে হলে ধরে রাখতে পারো ফেব্রুয়ারি মাসে হচ্ছে, ভোটের পরে হলে তোমরা ধরে রাখতে পারো মে কিংবা জুন মাসে এই পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমাদের মে জুন যদি টার্গেট রাখো তাহলে কিন্তু প্রিপারেশনটাও সেরকম স্লথ হয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো তোমরা ধরে নাও ফেব্রুয়ারিতেই পরীক্ষাটা হবে এবং তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটাকে সেইভাবেই সাজিয়ে নাও যাতে ফেব্রুয়ারির মধ্যে তোমরা সিলেবাসের মেজরিটি পোর্শন কভার করে নিতে পারো এবং এই টার্গেট জোন যেটা আমাদের সেফ স্কোর 125 প্লাস করে নিজেদেরকে পৌঁছে দিতে পারো। তো আমাদের কিন্তু স্ট্র্যাটেজি সেইভাবেই সেট করতে হবে। কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড সিলেবাস, এটা নিয়ে আমরা এবার একটু ডিসকাস করি এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। তো কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস যদি দেখি, আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন মোট 100টা প্রশ্ন আমাদের দেওয়া হবে, প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকবে 2 এবং অর্থাৎ মোট 200 নম্বরের পরীক্ষা হবে। এই 200 নম্বরের পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে হচ্ছে 1 hour and 30 minutes, 1 ঘন্টা 30 মিনিট বা 1.5 ঘন্টা সময় বরাদ্দ থাকবে। প্রশ্ন 100টা, মার্কস 200, প্রত্যেকটা 2 নম্বরে করে। এই 100টা প্রশ্নের মধ্যে 75টা প্রশ্ন থাকবে হচ্ছে জেনারেল স্টাডিজের মধ্যে থেকে। জেনারেল স্টাডিজ বলতে তার মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি আছে। ইন্ডিয়ান হিস্ট্রি বলতে অ্যানশিয়েন্ট, মেডিভেল অ্যান্ড মডার্ন। এখানে মূলত ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে থেকে এই প্রশ্নগুলো আসে। কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, জিওগ্রাফির ক্ষেত্রে সাধারণত পিএসসির অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বলো কিংবা এসএসসি পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখেছো মূলত ইন্ডিয়ান জিওগ্রাফির উপর ফোকাস করা হয়। কিন্তু মিসলেনিয়াসের বিগত বছরের প্রশ্নপত্রগুলোতে দেখা গেছে ওখানে ইন্ডিয়ান জিওগ্রাফির পাশাপাশি ইন্টারন্যাশনাল জিওগ্রাফির উপরেও কিন্তু কিছু প্রশ্ন এসেছে, ঠিক আছে। খুব বেসিক লেভেলের ইজি কোয়েশ্চেন আসে কিন্তু ইন্টারন্যাশনাল জিওগ্রাফি থেকেও ওখানে দিয়ে দেয়। ইন্ডিয়ান পলিটি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট। ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স এবং জেনারেল সায়েন্সের উপর যথেষ্ট জোরও দেওয়া হয় মিসলেনিয়াসের ক্ষেত্রে। আমরা পরে মার্কস ওয়েটেজ আসার সময় তখন আলোচনা করব। স্ট্যাটিক জিকে থেকে বেশ ভালো রকম প্রশ্ন আসে এবং যেটা নর্মাল ট্রেন্ড আর কি, স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন আসা এবং ফাইনালি কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই বিষয়গুলো থাকবে আমাদের জেনারেল স্টাডিজ এবং এই বিষয়গুলোর উপর 75টা প্রশ্ন তোমাদের হাতে থাকবে। এছাড়া বাকি 25টা আসবে হচ্ছে অ্যারিথমেটিক থেকে, একদম সিম্পল অ্যারিথমেটিক। এখানে বলে রাখা দরকার, এখানে কোনো রকম অ্যালজেব্রা, ট্রিগোনমেট্রি, জিওমেট্রি বা মেনসুরেশন 2D 3D কিছু আসে না। একদম ক্লাসিক্যাল অ্যারিথমেটিক থেকে তোমাদের প্রশ্ন আসবে। অ্যারিথমেটিকের কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা করবে এখানে দেখো, প্রফিট অ্যান্ড লস, নাম্বার সিস্টেম, স্পিড টাইম, রেশিও প্রপোর্শন, এসআইসিআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্সেন্টেজ, এইচসিএফ অ্যান্ড এলসিএম, লসাগু গসাগু যেটাকে আমরা বাংলায় বলে থাকি, সিম্পলিফিকেশনস, পার্টনারশিপ, পাইপ অ্যান্ড সিস্টেম অ্যান্ড প্রবলেম অন এজ। তো এই পোর্শনগুলো হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সের সিলেবাস। এর মধ্যে থেকেই মূলত ম্যাথামেটিক্সের কোয়েশ্চেনগুলো আসে। তো তাহলে আমরা আরেকবার দেখে নিই সিলেবাসটা। সিলেবাসে 75টা কোয়েশ্চেন আসবে এই পোর্শনগুলো থেকে, জেনারেল স্টাডিজ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে
অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এবং 25টা প্রশ্ন আসবে আমাদের কোথা থেকে, 25টা প্রশ্ন আসবে আমাদের ম্যাথামেটিক্স থেকে, যেখানে এই টপিকগুলোর উপর থেকে কোয়েশ্চেন সাধারণত আসবে। এবং বারবার করে বলে দিচ্ছি, এটা কিন্তু পিওর অ্যারিথমেটিকের উপর আসে। এখানে কোনো রকমভাবে জিওমেট্রি কিংবা মেনসুরেশন কিংবা যে অন্যান্য স্ট্যাটিস্টিক্যাল যে প্রবলেমগুলো থাকে বা ধরো অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, এগুলো কিছু আসবে না, ঠিক আছে। এবার আমরা একটু দেখি যে আমাদের এই কোয়েশ্চেন পেপার বিগত বছর যে 2012 থেকে 2020 পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে তাতে কীরকম, সেই কোয়েশ্চেন পেপারগুলোটা অ্যানালিসিস করি। আমরা ট্রেন্ড যদি ধরতে পারি, একটা জিনিস মনে রাখবে তোমরা, পিএসসি বলো কিংবা এসএসসি, এরা কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নের ট্রেন্ড মোটামুটি একই রাখে, চেঞ্জ হলেও খুব স্লাইডলি চেঞ্জ হয়। তো আমরা যদি ট্রেন্ড বুঝি, আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সারগুলো ভালো করে দেখি, সেগুলোকে অ্যানালিসিস করি, সেখানে কোন ধরনের প্রশ্ন বেশি আছে একটু দেখি, তাহলে কিন্তু আমরা ওই পরীক্ষার কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু একটা আমরা আগে থাকতেই প্রেডিক্ট করতে পারবো, যেটা আমাদের পরীক্ষায় একটা ভালো মার্কস অবটেইন করতে খুব হেল্প করবে। তো চলো দেখা যাক। আমাদের প্রথমে দেখে নিই আমরা আমাদের যে জেনারেল স্টাডিজ যে পোর্শনটা রয়েছে, আমরা তো বলেই দিলাম 25টা অ্যারিথমেটিক থেকে আসবে, ওই পোর্শনটা আমরা আলাদাই রাখছি, কারণ ওই 25টা তোমাদের অ্যারিথমেটিক ওখান থেকে করতে হচ্ছে। বাকি যে জেনারেল স্টাডিজ যেটা রয়েছে তার যে পার্টগুলো আমরা দেখেছিলাম, হিস্ট্রি 3 রকম, হিস্ট্রি 2 রকম, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সেখান থেকে কোনখান থেকে কত পার্সেন্টেজ এসছে এবং কোনটার উপর বেশি জোর দেওয়া হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে 4টা। অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে যদি দেখা যায় প্রায় 3% মতো কোয়েশ্চেন এসছে, মেডিয়েভাল হিস্ট্রি থেকে 1%, মডার্ন হিস্ট্রি থেকে 4% কোয়েশ্চেন এসছে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 7%, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে 5%, ইন্ডিয়ান পলিটির উপর 11%, ইন্ডিয়ান ইকোনমিক্সের উপর এসছে 3% কোয়েশ্চেন, ফিজিক্স থেকে এসছে 9%, কেমিস্ট্রি থেকে এসছে 7%, বায়োলজি থেকে 11%, স্ট্যাটিক জিকের উপর 27% এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এসছে 13% কোয়েশ্চেন্স। তো আমাদের এইখান থেকে যেটা বুঝতে পারলাম, আমরা যেটা কনক্লুশনে আসতে পারি, আমাদের এই ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে, যেখান থেকে 27% কোয়েশ্চেন। এটা কার? এটা হচ্ছে সেই 75%টা যে স্ট্যাটিক জিকে, 75টা যে জেনারেল স্টাডিজের উপর যে কোয়েশ্চেন্স, তার মধ্যে 27% ম্যাক্সিমাম আসছে স্ট্যাটিক জিকে থেকে। বাকি পোর্শনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কী কী থাকছে, ইন্ডিয়ান পলিটি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর্থাৎ যে জেনারেল সায়েন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হতে চলেছে এখানে, ঠিক আছে। বাকিগুলোর উপরেও জোর দিতে হবে, কিন্তু এই জায়গাগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্কোরিং জায়গা। এই জায়গাগুলো থেকে যত বেশি আমরা অ্যাটেন্ড করতে পারবো, এই জায়গাগুলো আমরা যত স্ট্রং রাখতে পারবো, তত কিন্তু আমাদের অ্যাডভান্টেজ, ঠিক আছে। তো তোমাদের এইভাবে কিন্তু আশা করি, আমার মনে হয় না কোনো ভিডিওতে কেউ এরকমভাবে তোমাদের বলবে। তোমরা কিন্তু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আরও কিছু তথ্য আমাদের সামনে রয়েছে যেগুলো আমরা তোমাদের সামনে কিন্তু ধীরে ধীরে উপস্থাপন করব। তো এখান থেকে তাহলে দেখতে পেলে এই পোর্শনসগুলো যেগুলো আমাদের খুব ভালো করে করতে হবে, আমরা ওয়েটেজটা বুঝলাম। এবারে আমরা একটু যেটা দেখে নিই, সেটা হচ্ছে আমাদের কোর ফোকাস এরিয়া। কোর ফোকাস এরিয়া বলতে আমরা তো এখানে দেখলাম সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ কীরকম, মার্কস ওয়েটেজ কীরকম আসে। এবারে সাবজেক্টের মধ্যে তো অনেকগুলো টপিক থাকে, যেমন ধরো হিস্ট্রির মধ্যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি যদি ধরি, সেখানে আমরা দেখব ওই সিন্ধু সভ্যতা কিংবা বৈদিক পিরিয়ড কিংবা ধরো মৌর্য, গুপ্ত বা যে সাউদার্ন বা বেঙ্গল প্রভিন্স থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসে, আর্ট, কালচার, এটসেট্রা। এই টপিক ওয়াইজ কোনগুলো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, কোনগুলোর উপর আমরা বেশি জোর দেবো। মনে রাখবে আমাদের কিন্তু সব পড়ার কোনো দরকার নেই, আমাদের নলেজ অ্যাকোয়ার করারও কোনো দরকার নেই। আমাদের কি করতে হবে, আমাদের এক্সাম ক্র্যাক করতে হবে। তো নলেজ অ্যাকোয়ার করা কিন্তু আমাদের কাছে অপ্রয়োজনীয়, এবং এক্সাম ক্র্যাক করতে গেলে আমাদের কতগুলো কোর ফোকাস এরিয়া সিলেক্ট করতে হবে, কতগুলো এরিয়ার উপর আমাদের বেশি ফোকাস করতে হবে, কতগুলো এরিয়ার উপর বেশি জোর দিতে হবে। প্রথমে আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে দেখে নেব। অ্যানশিয়েন্ট হিস্ট্রির যে পোর্শনগুলো রয়েছে তার মধ্যে এটা অ্যাকচুয়ালি এই যে আমরা চার্টটা করি, এই অ্যানালিসিসটা যেটা করেছি তোমাদেরকে বলি, এটা কিন্তু শুধুমাত্র যে মিসলেনিয়াসের কথা মাথায় রেখে করেছি তা নয়, এটা ডব্লিউবিসিএস এর কথা মাথায় রেখেও করা। কেন আমরা মিসলেনিয়াসের কথাটা মাথায় রাখতে পারিনি, এই কারণেই, কারণ মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু সেরকম ফ্রিকোয়েন্টলি ইদানিং হয় না। মিসলেনিয়াস 2018-তে, তারপর 20-তে, তারপরে এই এখন নোটিফিকেশন বেরোলো, আগামী বছর গিয়ে পরীক্ষা হবে, অর্থাৎ 4 বছরের গ্যাপে একটা প্রিলিম পরীক্ষা হচ্ছে। সুতরাং এখানে মিসলেনিয়াসের ট্রেন্ড যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু আমরা সেইভাবে
আমরা প্যাটার্ন বুঝতে পারবো না। প্যাটার্ন বোঝানোর জন্য আমাদের বেস্ট যেটা করতে হবে পিএসসি, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস এর প্যাটার্নগুলো ফলো করো, তাহলেই দেখবে আমাদের বাকি পরীক্ষাগুলোরও কিন্তু প্যাটার্ন তোমরা বুঝতে পারছো। তো সেই অনুযায়ী যদি আমরা দেখতে পাই, আমরা দেখবো অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে গুপ্ত এবং মৌর্য যুগ, যেটা গুপ্ত মৌর্য যুগ খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে কিন্তু অ্যানশিয়েন্ট হিস্ট্রি ম্যাক্সিমাম প্রশ্ন আসে। এমনিতে অ্যানশিয়েন্ট হিস্ট্রি তো দেখলে তোমরা পার্সেন্টেজ যেটা ওয়েটেজ দেখালাম আমরা, খুব বেশি আসে না। মিসলেনিয়াসের ক্ষেত্রে অবশ্যই বলা ভালো, এখানে খুব বেশি আসে না, কিন্তু তাও যে 2-4টে কোয়েশ্চেন পাবো তার জন্য কিন্তু এই টপিকগুলি আমাদের ভালো করে করতে হবে। গুপ্ত মৌর্য পিরিয়ড, অ্যানশিয়েন্ট বেঙ্গল অর্থাৎ পাল এবং সেন যে ওই যে সময়টা, ওই পিরিয়ডটা বা ওই সময়কার ধরো যে ত্রিশক্তি সংগ্রাম, রাষ্ট্রকূট বা প্রতিহারদের সাথে যে যুদ্ধ, ওই জিনিসগুলো। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনস, এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এবং রিলিজিয়াস মুভমেন্ট অর্থাৎ বৌদ্ধ এবং জৈন যে সেক্টগুলো রয়েছে বা তাদের যে সম্মেলনগুলো হয়েছিল সেইগুলো কিন্তু এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবং এই টপিকগুলো এই চ্যাপ্টারগুলো যখন আমরা পড়বো, এই চ্যাপ্টারগুলো পড়ার সময় আমরা বেশি জোর রাখবো এবং নোটস তৈরি করতে হবে প্রত্যেককে, যাতে এক্সামের আগে রিক্যাপিচুলেশনস বা রিভিশনসটা তোমাদের আরো ফাস্ট হয়। নোটস তৈরির সময় তোমরা যে জিনিসগুলো মাথায় রাখবে তার মধ্যে প্রথম যেটা আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচার জেনারেলি আমরা জানি এটা স্ট্যাটিক জিকেতে একটা টপিক, কিন্তু হিস্ট্রির ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই যে ডিফারেন্ট এজে সেই সময় কীরকম আর্ট ফর্ম ইউজ করা হতো, ধরো গান্ধার আর্ট স্কুল বা আমাদের মথুরা আর্ট ফর্ম, এই যে আর্ট ফর্মগুলো সেখানে বিভিন্ন সময় রয়েছে, সেইগুলো সংক্রান্ত প্রশ্ন তোমরা পাবে। বুকস অ্যান্ড অথার্স, যেমন ধরো ওই রাজতরঙ্গিনী, কলহনের রাজতরঙ্গিনী বা হর্ষচরিত, এই যে বইগুলো রয়েছে, এই বইগুলো কে লিখেছিল, কার সভাকবি ছিলেন তিনি, এই ধরনের জিনিসগুলো। সারনেম, ঠিক আছে, বিভিন্ন যে সারনেম যেগুলো রয়েছে, ছদ্মনাম ইত্যাদি ইত্যাদি, অমিত্রঘাত বা ওই যে কণিক, শ্রেণিক ইত্যাদি যেগুলো রয়েছে, এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকেই এই জিনিসগুলোর উপর তোমরা আলাদা করে নোটস বানাতে শুরু করে দাও। এখন থেকে শুরু করে দাও, আমাদের হাতে কিন্তু সময় যথেষ্ট রয়েছে। এখন থেকে শুরু করে দিলে তোমরা প্রিপারেশন এবং রিভিশন, এবং মনে রাখবে যত বেশি রিভিশন তোমরা দিতে পারবে তত কিন্তু তোমাদের লাভ, ঠিক আছে। না হলে পিএসসির কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু এমন হয় যে আমরা খুব ভালো প্রিপারেশন সত্ত্বেও আমাদের আলটিমেটলি কিন্তু পরীক্ষার সময় গিয়ে আটকে যেতে পারে, কনফিউজ হয়ে যেতে পারে অপশনসগুলোর মধ্যে। সেই জন্য যত রিভিশন দেবে তত ভালো। তো আর্ট অ্যান্ড কালচার, বুকস অ্যান্ড অথার্স, বিভিন্ন এজগুলোতে বিভিন্ন রাজাদের বা বিভিন্ন ইম্পর্টেন্ট পার্সোনালিটিসদের সারনেম অ্যান্ড টাইমলাইন অফ ইভেন্টস, এটা তোমরা এখন থেকেই তৈরি করতে শুরু করে দাও। যে বিভিন্ন সাল, বিভিন্ন ইভেন্টস যেগুলো, বিভিন্ন যুদ্ধ কিংবা বিভিন্ন যে ধরো জন্মসাল বা কারুর রাজ্য অভিষেক কত সালে হয়েছিল ইম্পর্টেন্ট, এইগুলো খুঁজে খুঁজে বার করে তোমরা কিন্তু এখন থেকেই নোটস বানাতে শুরু করে দাও। নেক্সট আমরা এবার দেখবো মেডিভাল হিস্ট্রি। মেডিভাল হিস্ট্রির মধ্যে কি কি আছে? মেডিভাল হিস্ট্রির মধ্যে যে টপিকগুলো আমাদের আসছে সেটা তোমরা জানোই। মুঘল থেকে আসে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স, তারপর সুলতানের থেকে আসে, অ্যান্ড দেন রিজিওনাল কিংডম যেগুলো, মানে ধরো ওই বিজয়নগর কিংডম, তারপরে ওই সময় আর যেগুলো ছিল হরিহর, বুক্কো অ্যান্ড ওই টাইপের ওইখান থেকে কোয়েশ্চেনগুলো আসে। এবং ওখানেও যখন তোমরা নোটস বানাবে তোমরা প্রিপেয়ার করবে আর্ট অ্যান্ড কালচার, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফারেন্ট টাইপের অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন ধরনের ট্যাক্স, ধরো জিজিয়া বা কাবুলিয়ত, পাট্টা, এগুলো কে ইন্ট্রোডিউস করে, এই ধরনের কোয়েশ্চেন্সগুলো ওখান থেকে বেশি করে আসে। বুকস অ্যান্ড অথর, ওখানেও ওই যে আসে না তাবাকাতি নাসিরি, মিনহাজউদ্দিন সিরাজ মানে এটসেট্রা, ইবন বতুতার বইয়ের নাম কি, আল বেরুনির বইয়ের নাম কি, এই ধরনের কোয়েশ্চেন্সগুলো। এবং মিসলেনিয়াস পরীক্ষার কোয়েশ্চেন যদি তোমরা দেখো না, তোমরা কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন দেখবে এইগুলো। বুকস অ্যান্ড অথার্স, এই বই কে লিখেছিলেন বা এর রচনা করা বই নিচের কোনটা, ম্যাক্সিমাম কোয়েশ্চেন এই ধরনের। তো ওইগুলো কিন্তু একটাও বাদ দেবে না। তোমরা যখন নোট তৈরি করবে মুঘল, সুলতানেট কিংবা এই রিজিয়নাল কিংডমগুলো থেকে মেডিভাল ইন্ডিয়ার, তোমরা এইগুলোর উপর মেন ফোকাস রাখবে। তার মধ্যে সব থেকে বেশি ফোকাস রেখো সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্সের উপর। আর এছাড়া টাইমলাইন অফ ইভেন্টস, বিভিন্ন যে যুদ্ধগুলো হয়েছিল সেই যুদ্ধগুলো কবে কার সময়, তখন কি রাজা ছিল, কাদের মধ্যে হয়েছিল, এই ব্যাপারগুলো একটু করে রাখতে হবে। তবে মেডিভাল ইন্ডিয়া থেকে খুব বেশি কোয়েশ্চেন্স কিন্তু মিসলেনিয়াসে আসে না, একটা দুটো আসে, নাও আসতে পারে, এরকমও হতে পারে, ঠিক আছে। তো এখানে মোটামুটি মানে পুরো পড়ার আমি বলবো দরকার নেই, পুরো পড়তে যাওয়াটা বেকার, পুরো পড়ার আমাদের নলেজ অ্যাকোয়ার করে কোনো লাভ নেই। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে পরীক্ষা ক্র্যাক করা। নেক্সট আমরা মডার্ন হিস্ট্রির মধ্যে যদি আসি, মডার্ন হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তোমরা দেখেছো এর আগে যে 3টে হিস্ট্রির পার্ট ছিল, অ্যানশিয়েন্ট, মেডিভাল অ্যান্ড মডার্ন। তার মধ্যে মডার্ন হিস্ট্রি থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে। মডার্ন হিস্ট্রির মধ্যে যেটা আসবে আমাদের নিউজ পেপার খুব ইম্পর্টেন্ট এবং খুব ফেভারিট একটা টপিক পিএসসির, যে এই নিউজ পেপার এটা কার পাবলিকেশন বা এটা কোন ভাষায় রচিত হয়েছিল,
এই জিনিসগুলো, বিভিন্ন যে অ্যাসোসিয়েশন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সময় যে অ্যাসোসিয়েশনগুলো গড়ে উঠেছিল সেইগুলো, সেই সময়কার বিভিন্ন বইগুলো, কোন বইটা কার লেখা, ন্যাচারাল নর্মাল যে ফ্রিডম স্ট্রাগল সেটার ওপর কিছু নোটস তোমরা বানিয়ে রাখতে পারো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে বিভিন্ন সেশনগুলো হয়েছিল সেই সেশনগুলোতে কতগুলো ইম্পর্টেন্ট সেশন আছে, যেমন ধরো প্রথম সেশনটা ইম্পর্টেন্ট, তারপরে সুরাত স্প্লিট হয় যে সেশনটাতে, লখনৌ চুক্তি হয় যে সেশনটাতে, তারপরে যখন আমাদের ওই লাহোর সেশন যেখানে প্রথম পূর্ণ স্বরাজের দাবি জানানো হয়, এই সেশনগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, এই সেশনগুলো ইম্পর্টেন্ট। তোমরা পুরো সেশনের উপরে একটা আলাদা লিস্ট নোটস নিজেরা কিন্তু বানিয়ে নিতে পারো, ঠিক আছে। এবং সেই সেশনের সাথে কিছু ইম্পর্টেন্ট সেই ইভেন্টস, সেই সময়কার কিছু মানে সেই সময় টাইম লাইন সেশনগুলোর কোন সময় হয়েছিল ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আসে। বিভিন্ন ধরনের প্যাক্ট অ্যান্ড লস যেগুলো আছে, প্যাক্ট লস ইত্যাদি এই সময় যেগুলো চালু করা হয়েছিল সেইগুলো, গভর্নর্স অ্যান্ড ভাইসরয়, এইটা একটা পার্ট, যে পার্টটা যদি তোমরা রেডি করো তোমাদের কিন্তু আমাদের মডার্ন ইন্ডিয়ার একটা মেজর পোর্শন রেডি হয়ে যাবে, যে আমাদের কোন কোন গভর্নর কার কার আমলে কী কী ঘটনা ঘটেছে, এই নিয়ে তোমরা একটা নোটস রেডি যদি করতে পারো, যে এই গভর্নর সাপোজ আরউইন কিংবা আমাদের লর্ড ক্যানিং কিংবা লর্ড মেয়ো, তার সময় এই ঘটনা ঘটেছে, এই সালে ঘটেছে, তার সময় এই কমিশন অ্যাপয়েন্টেড হয়েছিল, এই জিনিসগুলো যদি তোমরা করে রাখতে পারো, পুরো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কিন্তু তোমাদের একটা ছোট্ট নোটসের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। নেক্সট গান্ধিয়ান ইরা অর্থাৎ গান্ধীজির যে ইম্প্যাক্ট ছিল ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে, সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টপিক। চলে যাই আমরা জিওগ্রাফিতে। তোমরা তাহলে হিস্ট্রি আমাদের বোঝা গেল কোন পোর্শনটুকু করতে হবে। আমি আবারও বলছি, সব করার দরকার নেই, এই কোর ফোকাস এরিয়াগুলোর উপরে তোমরা জোর দাও, দেখবে তোমাদের কিন্তু একটা ঠিকঠাক স্কোর পৌঁছে যাবে, এটা আমি তোমাদের এই গ্যারেন্টিটা দিচ্ছি। নেক্সট ওয়েস্ট বেঙ্গল, আমাদের জিওগ্রাফির মধ্যে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল সবকটা জিওগ্রাফি কিছু কোর ফোকাস এরিয়া রেখেছি। তার মধ্যে পিএসসির খুব ফেভারিট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। পশ্চিমবঙ্গের জিওগ্রাফিটাকে একদম ভালো করে ঘেটে নাও, ম্যাপ বানাও, ম্যাপ অনুযায়ী তোমরা পড়ো, এবং বেস্ট হয় যে ওই যে আমরা ছোটোবেলায় যে ম্যাপ পয়েন্টিং করতাম, সেই ম্যাপ দরকার হলে বাজার থেকে কিনে আনো, খুব বেশি দামও নয়, 1 টাকা 2 টাকা করে এক একটা পেপারের দাম হবে। এবং কেনার সময় চেষ্টা করো এমনভাবে ম্যাপগুলো কেনার যেগুলোতেই আমাদের পলিটিক্যাল ডিভিশনসগুলো রয়েছে, অর্থাৎ স্টেটগুলো ডিভাইড করা রয়েছে, এই ধরনের স্টেট, এবং আমাদের যখন ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ কিনবো সেখানে ডিস্ট্রিক্টগুলো সেপারেট করা রয়েছে, এই রকম ম্যাপ কিনবে। তাতে কী হবে, তাতে যখন তোমরা সেখানে একটা পর্বতশ্রেণী কিংবা একটা নদ নদী কিছু পড়ছো, তাহলে সেই নদ নদীটা কোন কোন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, বা পর্বতশ্রেণীটা কোন কোন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, বা কোনো একটা পার্টিকুলার ক্লাইমেট জোন তার মধ্যে কোন কোন স্টেট ইনক্লুডেড হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তোমরা করতে পারবে। এবং পিএসসি কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব করে, যে সাপোজ কোনো একটা নদী বলে দিল আমাদের, ধরো গোদাবরী নদী কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে, বা কোন নদী যেটা কর্কট ক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে, ঠিক আছে। তো সেই জন্য ম্যাপ দেখে করবে, খুব ইম্পর্টেন্ট ম্যাপের আইডিয়াটা থাকা। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তারপর হচ্ছে ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম, এবং ড্রেনেজ সিস্টেমের সাথে বিভিন্ন যে প্রজেক্টসগুলো রয়েছে, যে ড্যাম প্রজেক্টস ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ডিসপিউটগুলো ইম্পর্টেন্ট, এবং যে ক্যানাল প্রজেক্ট যেগুলো রয়েছে, গঙ্গা ব্রহ্মপুত্র ক্যানাল ধরো একটা এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি, এগুলো কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক জিওগ্রাফির যতগুলো টপিক আছে। তারপর লোকেশনস থেকে, এইটা আমি মানে ভালো করে আমি এখানে বক্স করে রাখছি এই কারণে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফ্রম জিওগ্রাফি। এটা ইন্ডিয়ান জিওগ্রাফি বলো কি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলো কি ইন্টারন্যাশনাল জিওগ্রাফি বলো, আমাদের কিন্তু মিসলেনিয়াসে ম্যাক্সিমাম কোয়েশ্চেন প্রিলিমসে আমরা এইরকমভাবে পাবো যে এই পাহাড় কোন রাজ্যে অবস্থিত, বা এই নদী বা এই হ্রদ কোথায় অবস্থিত, এটা কোথায় অবস্থিত, এই লোকেশন সংক্রান্ত কোয়েশ্চেন্স কিন্তু প্রচুর আসে। এছাড়া ডেমোগ্রাফি সংক্রান্ত প্রশ্নও আসে, মিনারেলস অ্যান্ড সুপারলেটিভস মানে বৃহত্তম বাঁধ, ক্ষুদ্রতম নদী, বা বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোথায় রয়েছে, কি কোনটা, এই সংক্রান্ত প্রশ্নগুলোই কিন্তু মূলত আসে। তাহলে সব করার দরকার নেই, আমাদের স্পেসিফিক্যালি এই জায়গাগুলো কিন্তু আমাদের ফোকাস করে আমাদের নোটস রেডি করতে হবে এবং পড়তে হবে। ইন্ডিয়ান পলিটির মধ্যে যদি আমরা আসি, ইন্ডিয়ান পলিটির মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা, দ্যাট ইজ পার্লামেন্ট। পিএসসি পরীক্ষাগুলো, পিএসসি ট্রেন্ড বলছে পার্লামেন্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে। পার্লামেন্ট থেকে কী করবে, পার্লামেন্টের থেকে আমাদের মেনলি যেগুলো করতে হয় সেটা হচ্ছে বিভিন্ন আর্টিকেলসগুলো, বিভিন্ন অ্যামেন্ডমেন্টসগুলো, পার্লামেন্ট সংক্রান্ত বিভিন্ন ল, অ্যাক্ট ইত্যাদি এগুলো করতে হয়। ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, মৌলিক অধিকার, ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি,
ঠিক আছে, অর্থাৎ নির্দেশমূলক নীতি, এবং এফডিস মানে যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো রয়েছে এইগুলো সম্পর্কে কিন্তু খুব ভালো করে ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি, এফডিস এর ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা আর্টিকেল আমাদের 12 নম্বর থেকে শুরু করে যে 51 এ পর্যন্ত যে কটা আর্টিকেল রয়েছে পারলে তোমরা সব কটা আর্টিকেল মুখস্থ করে নাও। তোমাদের হাতে সময় আছে, কিন্তু এটা বারবার করে বলছি, একদিনে তোমরা মুখস্থ করতে পারবে না, ভাগ করে নাও। এই দিন এখান থেকে এই আর্টিকেল পড়বে, পরের দিন এখান থেকে এই আর্টিকেলগুলো পড়বে, এইভাবে কিন্তু তোমরা প্রিপেয়ার্ড হতে থাকো। বিভিন্ন এক্সিকিউটিভ পোস্ট, যেগুলো এক্সিকিউটিভ মানে এখানে আমাদের যেমন ধরো তোমার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কিংবা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, লোকসভা স্পিকার, মিনিস্টার্স অ্যান্ড আদার্স যে এক্সিকিউটিভস রয়েছে, যেমন ধরো ক্যাগ বা ইলেকশন কমিশনার, এই এক্সিকিউটিভসগুলোর ব্যাপারে এবং তাদের রিলেটেড যে আর্টিকেলসগুলো আছে সেই আর্টিকেলসগুলো, ফ্রেমিং অফ কনস্টিটিউশন কীভাবে তৈরি হয়েছিল এবং কনস্টিটিউশন কোথা থেকে নেওয়া হয়েছে, এই সংক্রান্ত একটা কোয়েশ্চেন কিন্তু যে কোনো পিএসসি পরীক্ষাতে তোমরা পাবেই, যে সংবিধানের এই অংশটা কোথা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আমরা পাই। যারা পিএসসি পরীক্ষা দাও তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে, তারা এই ধরনের প্রশ্ন খুব পাবে। লোকাল সেলফ গভর্নমেন্ট অর্থাৎ মিউনিসিপ্যালিটি অ্যান্ড গ্রাম পঞ্চায়েত, এখান থেকেও কিছু কোয়েশ্চেন্স আসে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কতগুলো বিশেষ অ্যামেন্ডমেন্ট আছে যেগুলো তোমরা পরে তোমাদের যে বইগুলো বলবো সেই বইগুলোতেই বুঝতে পারবে পড়তে। আর বিভিন্ন কমিশনস অ্যান্ড কাউন্সিলস, ঠিক আছে, বিভিন্ন যে কনস্টিটিউশনাল রিফর্মস যেগুলো আস্তে আস্তে হয়েছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস যেগুলো নেওয়া হয়েছে সেগুলো বিভিন্ন কমিশনের সুপারিশে সাধারণত হয়ে থাকে। ঠিক আছে, তো সেইগুলো কোন কমিশন কবে অ্যাপয়েন্ট হয়েছিল, তাদের রেকমেন্ডেশনস কী ছিল, এই ধরনের প্রশ্নও কিন্তু পলিটির জন্য তোমরা প্রিপেয়ার থাকবে। নেক্সট আমরা যদি দেখি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্সের মধ্যে থেকে কোন পার্টগুলো আমরা পড়বো। ইকোনমিক্সের ক্ষেত্রে আমি বারবার বলি একটাই জিনিস, সেটা হচ্ছে 5 ইয়ার্স প্ল্যান। কেউ যদি 5 ইয়ার্স প্ল্যান পুরোপুরি তৈরি করতে পারে তার কিন্তু ইকোনমিক্সের বলা যেতে পারে 70% কিন্তু তার কভার হয়ে গেল। ঠিক আছে, অন্তত এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে। আমি বিসিএস মেন 10-এর ক্ষেত্রে হলে সেখানে আরও একটু ইন ডেপথ নলেজ দরকার পড়ে, কিন্তু প্রিলিমস পরীক্ষার জন্য বিশেষ করে মিসলেনিয়াস প্রিলিমসের জন্য 5 ইয়ার্স প্ল্যান কিন্তু এনাফ। তার পাশাপাশি আরও এক্সট্রা যদি কিছু জিনিস তোমরা পড়তে চাও তো সেক্ষেত্রে ফিসকাল সিস্টেম, মনিটারি সিস্টেম একটা ইম্পর্টেন্ট পার্ট। ইকোনমিক্সের যে বেসিক কনসেপ্ট, ধরো জিডিপি, জিএনপি, এই পোর্শনগুলো যেগুলো থাকে ন্যাশনাল ইনকাম সংক্রান্ত, সেগুলো ইম্পর্টেন্ট পার্ট। ইনফ্লেশন যেগুলো থাকছে, আর বিভিন্ন যে ফিনান্সিয়াল বডিজ যেগুলো থাকছে। ঠিক আছে, ফিনান্সিয়াল বডিজের মধ্যে ধরো আমাদের সেবি কিংবা নাবার্ড বা বিভিন্ন ব্যাঙ্কগুলো, বিভিন্ন ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, তাদের চিফ কে, কবে প্রতিষ্ঠা হয়েছিল, কাজ কি, এই জিনিসগুলো কিন্তু মোটামুটি তোমাদের পড়ে রাখতে হবে। খুব ভালো করে যেটা করবে সেটা হচ্ছে এই পোর্শনটা, 5 ইয়ার প্ল্যান। দিস ইজ নট অনলি ফর মিসলেনিয়াস, সব ধরনের পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এটা ইম্পর্টেন্ট। 5 ইয়ার প্ল্যান খুব ইম্পর্টেন্ট একটা টপিক ইকোনমিক্সের মধ্যে থেকে। নেক্সট আমরা দেখবো এবার জেনারেল সায়েন্স। তোমরা দেখেছো জেনারেল সায়েন্সের মধ্যে থেকে কিন্তু যদি ওভারঅল দেখা যায় কিন্তু সব মিলিয়ে প্রায় 20টার কাছাকাছি কোয়েশ্চেন আসে, প্রচুর প্রশ্ন কিন্তু আমরা পাবো জেনারেল সায়েন্সের মধ্যে থেকে। জেনারেল সায়েন্সের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে বায়োলজি, যেখান থেকে সবথেকে বেশি প্রশ্ন আসা দেখা গেছে। তার মধ্যে অ্যাজ ইউজুয়াল, এটা আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডেফিসিয়েন্সি ডিজিজ। ঠিক আছে, যে বিভিন্ন নিউট্রিয়েন্টস, ভিটামিনস, পার্টিকুলারলি ভিটামিনস, তাদের ডেফিসিয়েন্সি, তাদের এবং সেই সংক্রান্ত যে ডিজিজগুলো হচ্ছে বা বিভিন্ন রোগ জীবাণু সংক্রান্ত যে কোয়েশ্চেন্সগুলো সেইগুলো আসতে পারে। প্ল্যান্ট মরফোলজি, ঠিক আছে, উদ্ভিদের শারীরস্থানিক বিদ্যা সংক্রান্ত প্রশ্ন যেগুলো। জেনেটিক্স, জিনগত যে জিনের যে চ্যাপ্টারটা রয়েছে, জেনেটিক্স বা বংশগতিবিদ্যা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অ্যাপ্লাইড বায়োলজি, বায়োলজির অ্যাপ্লিকেশন সংক্রান্ত, অর্থাৎ এখন কিন্তু পিএসসি এই জিনিসটাও করছে যে শুধুমাত্র মানে সাবজেক্টের যে মেথড বা সাবজেক্টের যে থিওরি পার্ট তার মধ্যে সীমাবদ্ধ না থেকে তার অ্যাপ্লিকেশনস, প্র্যাকটিক্যালি কীভাবে হেল্প হয় সেই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। বায়োকেমিস্ট্রি, অর্থাৎ এর মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস এটসেট্রা আসছে। ডাইভার্সিটি মানে এটা প্ল্যান্ট অ্যানিমেল দুটোরই যে ডাইভার্সিটি, তাদের যে কিংডম, ক্লাসিফিকেশনস বা কোনটাকে কি বলা হয়, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তাদের নিকনেম বা তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স তুলে দেয়, দিয়ে বলে তার 4টে অপশন দিয়ে দিলে এর মধ্যে কোনটার সাথে ক্যারেক্টারিস্টিক্সটা ম্যাচ করছে এটসেট্রা। আর ফাইনালি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেটা ইদানিং কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে যথেষ্ট বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইভিএস এর অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ। এর মধ্যে যেরকমভাবে একদিকে আমাদের ইভিএসের বিভিন্ন ওই দূষণ বা পলিউশন ওই সংক্রান্ত প্রশ্নগুলো যেরকম আসে, অন্যদিকে কিন্তু আমাদের ইভিএসের একদম কোর কনসেপ্ট অর্থাৎ নিশ, হ্যাবিটেট, এই সংক্রান্ত প্রশ্নও আসছে। এবং ইভিএস থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে বিভিন্ন প্রোটোকল যেগুলো আছে, বিভিন্ন কনভেনশনস যেগুলো হয়েছিল, ধরো প্যারিস জলবায়ু চুক্তি কিংবা কিয়োটো প্রোটোকল কিংবা যে মন্ট্রিল প্রোটোকল, তারপরে রিওতে যে আর্থ সামিট যেগুলো হয়েছিল, এই সংক্রান্ত প্রশ্নগুলো, রামসার সামিট,
সামিট, এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইদানিং আসতে শুরু করেছে। পরিবেশ সংক্রান্ত যে আইনগুলো রয়েছে, আমাদের ভারতবর্ষের যে প্রজেক্টগুলো রয়েছে, প্রজেক্ট এলিফ্যান্ট, প্রজেক্ট টাইগার, এই সংক্রান্ত প্রশ্নও কিন্তু ইভিএস থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো বায়োলজি থেকে এই প্রশ্নগুলো এবং রিসেন্ট ডব্লিউবিসিএস তোমরা যদি মেন্স যেটা হলো 2022-এ, সেখানেও যদি প্রশ্ন দেখো, সেখানেও কিন্তু তোকে বায়োলজিতে প্রচুর প্রশ্ন, তার মধ্যে প্রচুর আসছে ইভিএস থেকে। ঠিক আছে, তো চলে যাই আমরা নেক্সট আমরা দেখবো ফিজিক্স। বায়োলজি পরেই যে বিষয়টার উপর পিএসসি সব থেকে বেশি গুরুত্ব দেয় সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে লাইট অপটিক্স যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তার সাথে ইলেকট্রিসিটি, এগুলো থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে এবং এখান থেকে প্রশ্ন দেওয়ার জায়গা। এছাড়া টেকনোলজি থেকেও আসে, কিন্তু টেকনোলজির ট্রেন্ড এখন এর গ্রাফটা নিম্নমুখী, টেকনোলজি প্রশ্ন কিন্তু আস্তে আস্তে কম আসছে। তাও কারেন্ট টেকনোলজি যেগুলো ইন্ট্রোডিউস হচ্ছে সেখান থেকে কোয়েশ্চেন কিছু আসতে পারে, তোমরা রেডি করে রাখবে। নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে, কোথা থেকে রেডি করবে এই নিয়েও চিন্তা করার কিছু নেই, আমি কিন্তু তোমাদের বলে দেবো কোন বই তোমরা পড়বে সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য। ঠিক আছে, নিউক্লিয়ার ফিজিক্স, থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা সংক্রান্ত, ম্যাটার অর্থাৎ পদার্থ, নিউক্লিয়ার ফিজিক্স মানে ওই আমাদের যে রেডিও অ্যাক্টিভিটি, এইসবের উপর প্রশ্ন কিন্তু মূলত আসে ফিজিক্স থেকে। চলে যাই আমরা কেমিস্ট্রিতে অ্যাসিড বেস সল্ট খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এটাই দেখানো হয় এবং মানে ডব্লিউবিসিএস বলো কিংবা পিএসসির অন্যান্য পরীক্ষা বলো, সেখানে ম্যাক্সিমাম কিন্তু অ্যাসিড বেস সল্ট থেকে আসে। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, এটাও একটা খুব কোর ফোকাস এরিয়া। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি অর্থাৎ এখানে কিন্তু কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন পার্টটা চলে আসছে, যে ওই ধরো সিমেন্ট, বালি কিংবা জিপসাম, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট এটসেট্রা এদের কীরকম ইউজ আছে, কোথায় কি ইউজ করা হয়, অ্যামোনিয়া, ঠিক আছে, এইসব। অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যাপ্লিকেশনস, রেডিও অ্যাক্টিভিটি, এটার ফিজিক্স যে ভার্সনটা দেখেছিলাম নিউক্লিয়ার ফিজিক্স, এখানে রেডিও অ্যাক্টিভিটি, এবং ফাইনালি এলিমেন্টস অর্থাৎ বিভিন্ন যে ধাতু, অধাতু, ধাতুকল্প, তাদের কিছু স্পেসিফিক নেচার, তাদের অ্যাটমিক স্ট্রাকচার, এইসব সংক্রান্ত কোয়েশ্চেন্স কিন্তু কেমিস্ট্রি থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নাও তাদের কাছে কিন্তু এগুলো একটু ডিফিকাল্ট লাগবে অবশ্যই। তোমরা কিন্তু এইগুলো বুঝতে গেলে আমাদের যে ক্লাসগুলো রয়েছে বেসিক টু অ্যাডভান্স, তোমরা কিন্তু সেগুলো ফলো করতে পারো। সেখানে কিন্তু তোমাদের মতো করে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কী কী কোয়েশ্চেন্স এসএসসি পিএসসিতে আসে সেই অনুযায়ী কোয়েশ্চেন ওরিয়েন্টেড কিছু ক্লাস আমরা করেছি, আমরা ডিটেলস ডিসকাস করেছি। তোমরা যাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো একটু ডিফিকাল্ট লাগে তোমরা কিন্তু ওগুলো দেখতে পারো, প্লে লিস্ট করা রয়েছে। এরপরে আমরা আসি স্ট্যাটিক জিকে খুবই ক্রুশিয়াল একটা পার্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, এটা তোমাদের আগেও বলা হয়েছে। স্ট্যাটিক জিকে আমরা পিএসসি ফুড এসআইয়ের ক্ষেত্রে যা বলেছিলাম এক্ষেত্রেও কিন্তু আমাদের তার থেকে বাইরে আর কিছু আসে না। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আমি স্টার মার্কস করে রাখতে পারি এটাকে, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। আমাদের যেরকম ফোক আর্ট বা ট্রাইবাল আর্ট, তাদের কালচার ডিফারেন্ট পিরিয়ডে, ডিফারেন্ট এজে, ডিফারেন্ট জিওগ্রাফিক জোন বেসিসে এগুলো কিন্তু এখন খুব আসে। এছাড়া যে বিভিন্ন ধরনের সঙ্গীত, আমাদের যে গানের বিভিন্ন ধরনের ঘরানা যেগুলো রয়েছে বা নৃত্য ঘরানা যেগুলো রয়েছে, সেখান থেকেও প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা পাবে। আর্ট অ্যান্ড ক্রাফট থেকে আমি আরেকটা কথা বলে দিই, বিগত বছরে লাস্ট যে মিসলেনিয়াস পরীক্ষা ছিল সেখানে কিন্তু লতা মঙ্গেশকর সংক্রান্ত আরেকটা প্রশ্ন এসেছিল। অর্থাৎ সোজা কথায় তোমরা ধরে রাখতেই পারো তোমরা যে ওয়েব সিরিজ বা সিনেমা বা যেগুলো দেখছো সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন এখানে আসে, মিসলেনিয়াসে এটাই আসে, সেই কারণে আমি তোমাদের এটা আলাদা করে বলে দিতে চাই। নেক্সট আসছে ট্রাইব সংক্রান্ত প্রশ্ন, বিভিন্ন এরিয়া, বিভিন্ন ট্রাইবস, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের আর্ট কালচার, সেগুলো কিন্তু আসতে পারে। ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, বলে দেওয়া হলো এই ল্যাঙ্গুয়েজ কোন জিওগ্রাফিক রিজিয়নে সাধারণত দেখতে পাওয়া যায়। এই বিভিন্ন প্রাইজেস, তার মধ্যে অবশ্যই নোবেল, পুলিৎজার এগুলো পড়ছে এবং এইগুলো কতটা করবে, এগুলো প্রাইজ কিছু হয়, যেমন ধরো এই যে দাদা সাহেব ফালকে বলো বা পুলিৎজার প্রাইজ বা আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড, এই জিনিসগুলো কবে হয়েছিল, কবে শুরু হয়েছিল, কবে সূচনা হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু আসে। বিভিন্ন অর্গানাইজেশন, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে যে অর্গানাইজেশনসগুলো রয়েছে তাদের সদর দপ্তর কোথায়, কবে প্রতিষ্ঠা হয়, কী উদ্দেশ্য ইত্যাদি। বুকস অ্যান্ড অথার্স, আর একটা স্টার মার্ক করার জায়গা বুকস অ্যান্ড অথার্স। বারবার আগেও বলেছি যে মিসলেনিয়াস কিন্তু ভরিয়ে দেয় বুকস অ্যান্ড অথার্সে, সেটা হিস্ট্রি থেকে হোক কি স্ট্যাটিক জিকে থেকে হোক। ঠিক আছে, বুকস অ্যান্ড অথার্স কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সুপারলেটিভস, এটা জিওগ্রাফিতেও বলেছি, ওই শ্রেষ্ঠ মানে বৃহত্তম, ক্ষুদ্রতম ইত্যাদি। এবং আমাদের ডিফেন্স থেকে সাধারণত বিভিন্ন ধরনের ওই মিসাইলসগুলো সম্পর্কে আসে, যে কোন মিসাইলস এটা
এদের রেঞ্জ কীরকম, বা এরা বাতাস থেকে বায়ু থেকে বায়ু না বায়ু থেকে স্থল থেকে বায়ু, এই ধরনের কোয়েশ্চেন্সগুলো কিন্তু মূলত এটা আসে। ঠিক আছে, তো এই পোর্শনসগুলো তোমাদের সব থেকে বেশি রেডি রাখতে হবে। এবং বারবার করে বলছি, স্ট্যাটিক জিকের ওপর তোমরা জোর দেবে। কেন? কারণ স্ট্যাটিক জিকে থেকে যত বেশি মার্কস সিকিউর করতে পারবে তত তোমাদের সুবিধা। স্ট্যাটিক জিকে থেকে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখন আসে। ঠিক আছে, তো অন্যান্য সাবজেক্টগুলো পড়ার থেকে স্ট্যাটিক জিকের ওপর বেশি করে জোর দাও। আর একটা যে বিষয়ে জোর দেওয়ার আছে, যেটা নিয়ে আমাদের অনেকের খুব ভয়ও কাজ করে, অনেকের কাছে এটা আবার খুব স্ট্রং পয়েন্ট, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ওই রকম যদি আমরা একদম রেগুলারলি শুধু পড়ে যেতে থাকি, সেটাতে আমাদের মস্তিষ্কের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকবে ঠিকই, কিন্তু আমার খুব তাড়াতাড়ি ওটা বেরিয়েও যাবে। তো বেস্ট হয় কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত নোটস আমরা রেডি করব। কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত নোটস রেডি করার সময় যে যে জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে, তার মধ্যে প্রথমে আসছে প্রাইজ অ্যান্ড অনার, পুরস্কার এবং সম্মান যেগুলো দেওয়া হচ্ছে, স্পোর্টস, ঠিক আছে, খেলাধুলো সংক্রান্ত বিভিন্ন। এবং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে এখন অলরেডি আমাদের ক্রিকেট বিশ্বকাপ চলছে, আমাদের গত বছর ফুটবল বিশ্বকাপ হয়ে গেছে। তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল একটা পার্ট স্পোর্টস। নিউ অ্যাপয়েন্টমেন্ট, আমাদের কোনো পোস্টে কোনো নতুন বিউরোক্র্যাট অ্যাপয়েন্ট হলেন কিনা, বা কোনো নতুন এগুলো ইন্টারন্যাশনাল লেভেলেও অনেক সময় আসে, মানে নতুন কোনো দেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন, নির্বাচিত হলেন, সেই কোয়েশ্চেন্সগুলো আসে। বিভিন্ন ধরনের স্কিম থেকে প্রশ্নগুলো আসে, গভর্নমেন্টের স্কিম যেগুলো চলে। স্টেট, মূলত যেহেতু এটা স্টেটের পরীক্ষা, এখান থেকে কিন্তু তোমরা এক্সপেক্ট করতেই পারো স্টেটের একটা দুটো স্কিম সম্পর্কে তোমাদের কাছে জিজ্ঞাসা করা করতেই পারে। ডিফেন্স সংক্রান্ত প্রশ্ন, আমরা যে রিসেন্ট যে ডিফেন্সের জন্য আমাদের প্রত্যেকে যারা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করি তারা জানি, বিভিন্ন ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ, সেগুলো সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা পড়ি, কিংবা ডিফেন্সের যে আমাদের ওই যে বিভিন্ন দেশের সাথে যৌথ সামরিক মহড়া যেগুলো হয়, সেই সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু আসে। ইন্ডেক্স রিপোর্ট খুব ইম্পর্টেন্ট, যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু ইন্ডেক্স রিপোর্ট থেকে আসে, ইন্ডেক্স স্টাডি রিপোর্ট। এবং ফাইনালি বুকস অ্যান্ড অথার্স, নতুন যে বইগুলো রচনা করা হচ্ছে এবং অথার্স। তো তোমরা বুঝতেই পারছো বুকস অ্যান্ড অথার্স কিন্তু এদিক থেকে খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা। এবং বুকস অ্যান্ড অথার্স আমি বারবার করে বলবো, তোমরা যত বই ঘাঁটো, যা ইচ্ছা করো, যে কোনো সোর্স করো, এনশিওর করো বুকস অ্যান্ড অথার্স যত বেশি সম্ভব তোমরা মাথায় রাখতে পারো। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি অ্যারিথমেটিকের যে 25 নম্বর আছে। তাহলে এইটা আমাদের হয়ে গেল যে 75 নম্বর, যেটা আছে আমাদের জেনারেল স্টাডিজ থেকে আসছে। তার মধ্যে থেকে কোন কোন এরিয়াগুলো আমাদের করতে হবে, আমরা অ্যারিথমেটিকে একটু চট করে দেখে নিই। অ্যারিথমেটিকে কোন কোন জায়গাগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে পার্সেন্টেজ। দেখো অ্যারিথমেটিকে ছিল কিন্তু তোমাদের অনেকগুলো, আমি তার মধ্যে থেকে বাছাই করা কতগুলো রেখেছি। তার মানে এই নয় যে ওই জিনিসগুলো তোমরা করবে না, বা আগেও আমি যেগুলো দেখালাম এটা কিন্তু আমাদের কোর ফোকাস এরিয়া, মানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই জায়গাগুলো, এই পোর্শনগুলো ভালো করে রেডি করে নিয়ে তারপর আমরা বাকিগুলো করব। তো এক্ষেত্রেও তাই, অ্যারিথমেটিকের ক্ষেত্রেও আমরা সেরকমভাবে করেছি। পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম অ্যান্ড প্রফিট অ্যান্ড লস, এই পার্টগুলো তোমরা যদি সব থেকে ভালো করে করো তো ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স 25টার মধ্যে অন্তত ধরে রাখো 12 থেকে 12খানা কোয়েশ্চেন্স কিন্তু তোমরা পাবে এই অংশটুকু নিয়ে, পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম অ্যান্ড প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, প্রচুর প্রশ্ন আসে, অন্তত 50% কোয়েশ্চেন্স যতগুলো আসবে, মানে 25টার মধ্যে প্রায় 10 থেকে 12টা কিন্তু এই পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম অ্যান্ড প্রফিট অ্যান্ড লসের উপরে আসবে। পার্সেন্টেজটা দিয়ে আমি বলবো তোমরা যারা নতুন শুরু করছো তোমরা কিন্তু পার্সেন্টেজ দিয়ে শুরু করবে, পার্সেন্টেজ দিয়ে প্রিপারেশনটা স্টার্ট করবে। কেন? তার কারণ পার্সেন্টেজ কিন্তু কম্প্যারেটিভলি ইজি একটা টপিক, এবং যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে প্রথমে যদি তোমরা কঠিন টপিকটাকে চুজ করো তাহলে কিন্তু তোমরা কিছু দূর এগোনোর পরই তোমরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। সেই জন্য সবসময় শুরুটা করবে যে কোনো প্রিপারেশন তোমাদের কাছে যেটা সহজ লাগছে সেই টপিকটা দিয়ে শুরু করবে। এদিক থেকে আমার সাজেশন যেটা থাকবে পার্সেন্টেজ, এই কারণে প্রথমত পার্সেন্টেজটা ইজি, দ্বিতীয়ত পার্সেন্টেজ হচ্ছে এমন এক ধরনের ম্যাথ যেটা এই বাকি প্রত্যেকটার মধ্যে তোমাদের কিন্তু কাজে লাগতে পারবে। তোমরা পার্সেন্টেজ ছাড়া প্রফিট অ্যান্ড লস কিংবা ধরো এই সিআই এসআই এগুলো কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, তো পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম, প্রফিট অ্যান্ড লস। টাইম অ্যান্ড ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট। টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড স্পিড, টাইম, ডিস্টেন্স, এখান থেকে ধরে রাখো দুটো কি 4টে প্রশ্ন তোমরা পাচ্ছ, 2 থেকে 4টে প্রশ্ন তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড স্পিড, টাইম, ডিস্টেন্স থেকে আসছে। রেশিও অ্যান্ড অ্যাভারেজ থেকেও এরকম তোমরা সেম এক্সপেকটেশন রাখো, 3-4টে প্রশ্ন আসবে। অ্যান্ড মিক্সচার পার্টনারশিপ থেকেও তোমরা ধরে রাখতে পারো বাকি কিছু কোয়েশ্চেন্স আসবে। তো ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে আমরা বললাম এই পোর্শনটা থেকে। ঠিক আছে, যে এই প্রায় 12টা প্রশ্ন বা 10 থেকে 12টা প্রশ্ন আসবে এখান থেকে, এবং বাকি এই যে পোর্শনসগুলো বলা হলো এখান থেকে ওই রকম প্রত্যেকটা থেকে ধরো 2-3টে করে কোয়েশ্চেন্স কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে, এছাড়া অন্যান্য আমাদের এখানে যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে সিআই অ্যান্ড এসআই,
সিআইএসআই থেকেও কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এইচসিএফ এলসিএম ওটাকে আমরা নাম্বার সিস্টেমের মধ্যে রাখছি। নাম্বার সিস্টেমের মধ্যে এইচসিএফ এলসিএম বা সিম্পল যে ইউনিটারি মেথডের যে ম্যাথগুলো থাকে বা যে সিরিজের ম্যাথ যেগুলো থাকে, এপি জিপি সিরিজ, জিপি সিরিজ সাধারণত দেয় না, এপি সিরিজের ম্যাথ আসতে পারে বা সিম্পলিফিকেশান, এগুলো সব কিছুকে আমরা রেখেছি নাম্বার সিস্টেমের মধ্যে, ঠিক আছে। তো এই পোর্শনসগুলোর উপরে কিন্তু তোমরা জোর দাও। আমি এখানে একবার তোমাদের জন্য লিখে দিই কী কী আসছে নাম্বার সিস্টেমের মধ্যে। সিম্পলিফিকেশান, নাম্বার 2 যেটা বলা যেতে পারে এইচসিএফ এলসিএম, নাম্বার 3 যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে প্রবলেমস অন সিরিজ, ঠিক আছে। আর আরেকটা যেটা নাম্বার 4 যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে সার্চ আর ইন্ডেক্স, ঠিক আছে। এই জিনিসগুলো, এই পোর্শনসগুলো এসেছে নাম্বার সিস্টেমের মধ্যে। তাহলে এইগুলো যদি তোমরা করো, এই ফার্স্ট 3টে পার্টের উপর যদি সব থেকে বেশি জোর দাও, তোমাদের 12 মার্কস টু 10 to 12 মার্কস তোমাদের সিকিউর হয়ে গেল। বাকিগুলোর উপরেও জোর দিতে হবে। এবার আমরা একটু দেখে নিই। তাহলে এই তো আমরা দেখে নিলাম আমাদের প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে যে কীরকম ওয়েটেজ থাকছে, কোনখান থেকে করলে আমরা ম্যাক্সিমামটা কমন পেতে পারি, ম্যাক্সিমামটা আমাদের প্রেডিক্ট করতে পারি কী ধরনের স্কোর আসছে। এবার আমরা দেখে নিই আমাদের স্কোরিং স্ট্র্যাটেজিটা কীরকম হওয়া উচিত। স্কোরিং স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত? স্কোরিং স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলবো, আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু বেসিক টু অ্যাডভান্স কিন্তু আমাদের প্লেলিস্ট করা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও ওইগুলো। ম্যাথামেটিক্সেরও কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স করা রয়েছে, প্লেলিস্ট করা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। তোমরা যদি ওইটা ভালো করে দেখে নিতে পারো, তোমাদের আশা করছি কিন্তু এই মিসলেনিয়াস থেকে শুরু করে এসএসসি বা পিএসসির অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমরা যথেষ্ট হেল্প পাবে এবং ওর মধ্যে থেকে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন্সগুলো আসে আমাদের ওইভাবেই অ্যানালিসিস করে কিন্তু তৈরি করা। নেক্সট আমরা যদি দেখি স্কোরিং স্ট্র্যাটেজি, আমি তোমাদের যেটা শুরুতেই বলেছিলাম যে আমাদের টার্গেট হতে হবে 125 প্লাস স্কোর করার। 125 প্লাস স্কোর যদি একজন জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট অ্যাচিভ করতে পারে, মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারো যে তুমি মেন্সের জন্য রেডি, মানে মেন্সের জন্য তুমি কল পাচ্ছ। এবং একটা জিনিস বলে রাখা দরকার, এটা খুবই অ্যালার্মিং ইস্যু, যে মিসলেনিয়াসের রেজাল্ট বেরোনোর পর মেন্স এর মধ্যেখানে ডিস্টেন্সটা কিন্তু খুব বেশি থাকে না। 1 মাস বড় জোর হয়তো ডিস্টেন্স থাকে, লাস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। 1 মাস বড় জোর ডিস্টেন্স সময় থাকে এর মধ্যেখানে, যে 1 মাসের মধ্যে কিন্তু প্রিপারেশন নেওয়াটা খুবই কষ্টসাধ্য কাজ। তো তোমাদের স্কোরটা এমন জায়গায় রাখতে হবে যাতে তোমরা 100% শিওর থাকতে পারো যে হ্যাঁ আমরা মেন্স পরীক্ষা দিচ্ছি, এবং প্রিলি দেওয়ার সাথে সাথে মেন্সের জন্য প্রিপারেশন নিতে হবে। মেন্সের প্রিপারেশনটা কিন্তু খুবই বড়। মেন্সে আমাদের ডেসক্রিপটিভ প্র্যাকটিস করতে হবে। ডেসক্রিপটিভ কিন্তু 1 মাসে তোলাটা খুব ডিফিকাল্ট, সুতরাং সেখানে তোমাদের ওই একটা দীর্ঘ সময়ও দরকার, অধ্যবসায় দরকার, চর্চা দরকার, তবেই কিন্তু ডেসক্রিপটিভে আমরা সেই জায়গায় যেতে পারবো। তো সেই জন্য টার্গেট রেখে ধর প্রিলিমিনারিতে যাতে তোমাদের 100% কমপ্লিট হয়, সেটা হচ্ছে 125 প্লাস স্কোর। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা কোন কোন জায়গা থেকে আমাদের স্কোর করতে পারি। আমি ধরে রাখছি অ্যারিথমেটিকে কত আসছে, 25 নম্বর আসছে। ওখান থেকে তোমরা ধরে রাখো তোমাদের 22টা প্রশ্ন অন্তত ঠিক করতেই হবে, করতে হবেই, 22টা প্রশ্ন ঠিক রাখতেই হবে। খুব ভালো হয় যাদের ম্যাথ একটু স্ট্রং আছে তারা 25টাও স্কোর করতে পারবে, কিন্তু মিনিমাম ধরে রাখো তোমরা 22টা স্কোর, 22টা ম্যাথ করে আসতে পারছো। তাহলে 22টা ইন্টু 2 মানে 44 নম্বর তোমাদের এখানে কিন্তু এনশিওর হয়ে যাচ্ছে। জেনারেল সায়েন্স যেটা রয়েছে 20টা জেনারেল সায়েন্স, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তারা অনেক বেশি করবে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো না তাদের টার্গেট কত থাকবে, তারা এখানে যে টার্গেটগুলো দিয়েছে এগুলো কিন্তু সব মিনিমাম টার্গেট, তোমাদের টার্গেট রাখতে হবে। এবার যার যেটা, আমি এখানে 22টা বলছি মানে তোমরা 22টা করে থেমে দেবে তা নয়, তোমাদের টার্গেট থাকবে সবসময় ম্যাক্সিমামটা অ্যাচিভ করার। তো জেনারেল সায়েন্স থেকে তোমরা 20টার মধ্যে যদি 12টা স্কোর করতে পারো তাহলে দেখো 12 2 24 নম্বর তোমাদের এখানে চলে আসছে। স্ট্যাটিক জিকে 20টা থাকছে, আমি ধরে নিচ্ছি তোমরা খুব কম হলেও 10টা ক্লিয়ার করছো। 10টা যদি ঠিক হয় তাহলে সেখান থেকে 20 কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে তোমাদের 6টা যদি ঠিক হয় তাহলে সেখান থেকে আসে কারেন্ট অ্যাফেয়ার্স 12, ঠিক আছে। এবং পলিটি ইকোনমিক্স 10টা আছে, পলিটি ইকোনমিক্স 10টার ধরো আসছে। কারেন্ট অ্যাফেয়ার্স মানে এই যে ওয়েটেজটা এটা প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে পাওয়া গেছে আমাদের। কারেন্ট অ্যাফেয়ার্স ধরো 10খানা আসছে, কারেন্ট অ্যাফেয়ার্স 10খানার মধ্যে তোমরা 6টা ঠিক করলে, পলিটি ইকোনমিক্সে 10টা কোয়েশ্চেন্স তার মধ্যে 6টা ঠিক করলে, কোথাও কম বেশি একটু এদিক ওদিক হলো, তো এখান থেকে 12 এবং ফাইনালি হিস্ট্রি জিওগ্রাফি যে 15টা থাকবে তোমরা টার্গেট রেখো ওখান থেকে মিনিমাম 8টা ঠিক করো, তাহলে তোমাদের স্কোর হয়ে যাচ্ছে 16। সবকটা অ্যাড করে দেখো
তোমাদের যেটা পাবে সেটা হচ্ছে 128। তো এইভাবে যদি তোমরা স্কোর করতে পারো, ম্যাথামেটিক্স 22টা, জেনারেল সায়েন্স 12টা, স্ট্যাটিক জিকে 10টা, কারেন্ট অ্যাফেয়ার্স 6টা, পলিটি ইকোনমিক্স থেকে 6টা এবং হিস্ট্রি জিওগ্রাফি যেটা থাকবে সেখান থেকে 8টা কোয়েশ্চেন্স, তাহলেই তোমরা 128 করে পৌঁছে যাচ্ছ। এরপর নেগেটিভ মার্কিং থাকবে, তো তোমরা তো নিশ্চয়ই এই কটা করে থেমে থাকবে না, তোমরা আরও করবে, চেষ্টা করবে নেগেটিভ মার্কিং যতটা কমানো যায়। 50-50 যদি হয়, তোমরা এটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে যে ওই এক্সামে ওই সময় বসে। এবং তোমরা আরেকটা কথা তোমাদের বলি, তোমরা কিন্তু যথেষ্ট সময় পাবে। 25টা ম্যাথ যদি থাকে, 25টা ম্যাথের জন্য ধরে নেওয়া যাক আধ ঘন্টা সময় লাগলো, তোমাদের হাতে কিন্তু আরও 1 ঘন্টা সময় থাকে জিকের জন্য। জিকেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সুতরাং সময় নিয়ে চিন্তা করার কিছু নেই। তোমরা প্রথমে কোনগুলো করবে, প্রথমে যেগুলো 100% শিওর আছে সেগুলো অ্যান্সার করে দেবে, দিয়ে দেখবে নিজেদের স্কোরটা কোন জায়গায় যাচ্ছে। তারপরে তোমরা ডিসাইড করবে যে ওই 100 আর যদি তোমরা স্কোর করো সেখানে চান্সটা কীরকম থাকছে, 125 বেশি হওয়ার চান্স থাকছে, আরও বেশি হয়ে যাওয়ার চান্স থাকছে, নাকি যদি ভুল হয় তাহলে 125-এর থেকে নিচে নেমে যাচ্ছে, সেটা পুরোপুরি তোমাদের ওপর। ওইখানে নিজেদের কিন্তু মাথা ঠিক রেখে নিজেদের অ্যানালিসিস করে কিন্তু ডিসিশনটা নিতে হবে, ঠিক আছে? পুরোটাই ক্যালকুলেশনের উপর বেস করে কিন্তু তোমরা করবে। এবারে ফাইনাল আমি দেখে দিই যে কি কি বই, ইম্পর্টেন্ট বই, আমাদের যে বইগুলো সবথেকে ভালো গাইড করতে পারে, কি কি বই আমাদের সবথেকে ভালো গাইড করতে পারে এখানে। তার মধ্যে হিস্ট্রির কথা যদি বলা যায়, হিস্ট্রির ক্ষেত্রে আমরা স্বদেশ সভ্যতা ও বিশ্ব, স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের বই। এবং এই যে বইগুলো, বইয়ের সম্পর্কে বলার আগে ছোট্ট একটা কথা বলে দিই তোমাদের, সেটা হচ্ছে বই তোমরা ভাববে যে একটা পরীক্ষার জন্য এতগুলো বই কিনবো, তা কিন্তু নয়। তোমাদের জার্নি কিন্তু জাস্ট সবে শুরু হলো। তোমাদের যদি বই কেনাও থাকে, পরবর্তী অনেক পরীক্ষাতে সেই বইগুলো কিন্তু কাজে লেগে যাবে। বই কিন্তু এই অ্যাসপিরেন্টসদের যে জার্নি তোমরা এখন আছো, এখানে কিন্তু বই তোমাদের একটা অ্যাসেট। তো কোনো বই অতিরিক্ত কেনা হলো বা কিনবো কি কিনবো না এই নিয়ে চিন্তা করবে না, যে বই প্রয়োজন মনে হবে কিনে নেবে। এবং অনেকের একটা অভ্যাস আছে যে একাধিক বই কিনে রাখার এক একটা সাবজেক্টের ওপর। আমি বলবো, আমি স্ট্রংলি এইটার এগেনস্টেড। কেন? আমি বলবো যেটা, এটা বিভিন্ন তোমরা অন্যান্য ইউটিউব চ্যানেলে যদি দেখো বা তোমাদের যে স্যারের কাছে পড়ো, আশা করি তিনিও বলবেন, একটা বই তুমি 5 বার পড়ো, সেটা কিন্তু অনেক বেটার 5টা বই পড়ার থেকে। একই সাবজেক্টের 5টা বই পড়ার থেকে একটা বই 5 বার রিভিশন দেওয়া কিন্তু তোমার কাছে অনেক বেটার। তো আমি এখানে অনেকগুলো অপশানসও দিয়ে রেখেছি, তোমরা কিন্তু যে কোনো একটা করে বই কিনবে। তো যেমন হিস্ট্রির জন্য স্বদেশ সভ্যতা বিশ্ব কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য নিতে পারো, জীবন মুখোপাধ্যায়ের লেখা, যেটা ঠিক আছে প্রিলিমস পরীক্ষার জন্য এই বইটাই যথেষ্ট। জিওগ্রাফি যদি নিতে হয়, বাংলায় যারা পড়বে তারা ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল কার্তিক চন্দ্র মণ্ডলের, এই বইটা তোমাদেরকে রেকমেন্ড করলাম, এই বইটা তোমরা কিনে দেখতে পারো। পলিটির জন্য যদি কোনো বই দেখতে হয়, পলিটির জন্য খুব ভালো বই তো তোমরা জানো নিশ্চয়ই, লক্ষ্মীকান্তের বই। কিন্তু লক্ষ্মীকান্ত অ্যাকচুয়ালি ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এর জন্য ওটা ফলো করা হয়। এই পরীক্ষার জন্য তোমরা যদি আরিহান্তের ম্যাকবুক যদি কেনো, এনাফ। আরিহান্তের ম্যাকবুকে খুব পয়েন্ট ওয়াইজ সুন্দর করে দেওয়া রয়েছে। আর একটা বই যেটা আমি রেকমেন্ড করবো সেটা হচ্ছে ভারতের সংবিধান ও রাজনীতি, ছায়া প্রকাশনীর ভারতের সংবিধান ও রাজনীতি। বইটা আমি নিজে দেখেছি, খুবই ভালো বই এবং বইটাতে কিন্তু খুব ভালোভাবে লেখা রয়েছে এবং অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে প্রত্যেকটা টপিকের ওপরে। নেক্সট আমরা দেখি ইকোনমিক্সের মধ্যে। ইকোনমিক্সে আরিহান্তের ম্যাকবুক যথেষ্ট, ওর বাইরে আর কিছু দরকার নেই এই মুহূর্তে এই পরীক্ষার জন্য। সায়েন্সের ক্ষেত্রে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স বলে একটা বই আছে, যেটা আরিহান্ত পাবলিকেশনের, তোমরা ওই বইটা কিনে দেখতে পারো। এছাড়া যদি কেউ ওই বইটা না কেনো, অনেকের ক্ষেত্রে ওই বইটা একটু ডিফিকাল্ট লাগে, তো সেক্ষেত্রে যদি ওই বইটা তোমরা না কিনতে চাও, তোমরা কিন্তু 9-10-এর যে সায়েন্সের বই আছে সেই বইগুলো যদি পড়ো, সেটাও কিন্তু যথেষ্ট কাজে দেবে, ঠিক আছে? স্ট্যাটিক জিকের জন্য 3টে বই, এটা তোমরা যারা পরীক্ষা মানে দাও তারা নিশ্চয়ই জানবে। লুসেন্ট, আরিহান্ট এবং তরুণ গোয়েল, এই 3খানা বই আছে। লুসেন্ট, আরিহান্ট এবং তরুণ গোয়েল, এই 3টে বইয়ের মধ্যে আমার পার্সোনালি যেটা খুব প্রিয় বই সেটা হচ্ছে লুসেন্ট। কারণ লুসেন্ট অনেক বেশি ইনফরমেটিভ এবং অনেক সুন্দর করে অনেক ভাস্ট পোর্শন কভার করা আছে লুসেন্টের মধ্যে। আরিহান্ত, তরুণ গোয়েলও কিন্তু আমি খারাপ একবারও বলছি না। পার্সোনালি তরুণ গোয়েলের যে হিস্ট্রি পোর্শন আছে আমার খুব ভালো লাগে, ওর হিস্ট্রি পোর্শনটুকু। কিন্তু এই 3টের মধ্যে 3খানা না কিনে তোমরা যে কোনো একটা কিনো, ঠিক আছে? সবকটা কেনার দরকার নেই। এবার এখানে আরেকটা কথা একটু বলে রাখা যায়, গল্পের শেষে একটা ছোট টুইস্ট বলতে পারো। আমরা এত কিছু আলোচনা করলাম, বেসিক্যালি আমরা যদি লুসেন্ট পুরো কিনে ভালো করে পুরো লুসেন্টটাকে যদি আমরা তৈরি করে নিই, লুসেন্টের মধ্যে স্ট্যাটিক জিকে যেরকম থাকবে, এর আগে জেনারেল সায়েন্স, জেনারেল স্টাডিজ পার্টগুলো থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি। তোমরা যদি ওইগুলোও ভালো করে করো না, তোমাদের কিন্তু পিএসসি মিসলেনিয়াসের অনেকটা প্রিপারেশন হয়ে যাবে। আলাদা আলাদা করে এই বইগুলো না কিনে, পার্টিকুলারলি আমি বলবো ইকোনমিক্সের ক্ষেত্রে কেউ যদি আরিহান্তের ম্যাকবুক না কিনে, কেউ যদি লুসেন্ট থেকে কিংবা আরিহান্ট থেকে যদি কিংবা তরুণ গোয়াল থেকে যে ওদের যে ইকোনমিক্সের পার্টটা থাকে সেগুলো যদি করো, তোমাদের কিন্তু ওটা এনাফ, ঠিক আছে?
যথেষ্ট পরিমাণে হয়ে যাবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আমি সবসময় বলি দুটো জিনিস, একটা হচ্ছে কোনো একটা অনলাইন সোর্স অথবা একটা নিউজ পেপার বা পত্রিকা যেটা নাও, বিভিন্ন পত্রিকা আছে। আমি পার্সোনালি আরিয়ানটাকে খুব পছন্দ করি, কারণ দেখা গেছে যে পিএসসির প্রচুর পরীক্ষাতে অ্যাচিভার্সটাকে আমি পার্সোনালি খুব পছন্দ করি, কারণ দেখা গেছে পিএসসির বহু পরীক্ষাতে অ্যাচিভার্স থেকেই কিন্তু একদম লাইন তুলে কোয়েশ্চেন চলে আসে। ঠিক আছে, তো সেই দিক থেকে অ্যাচিভার্স খুব রিলায়েবল একটা সোর্স। এছাড়া স্বপ্ন.in বলে একটা অনলাইন ওয়েবসাইট আছে, যেখানে কিন্তু বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। এছাড়া ওখানে মক সিরিজও রয়েছে, তোমরা সেখানে ওই কারেন্ট অ্যাফেয়ার্সে মকও দিতে পারবে। নেক্সট, অ্যারিথমেটিকের ক্ষেত্রে RS আগরওয়াল ফাস্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক রয়েছে আরিয়ান্তের, এইগুলো তোমরা দেখতে পারো। এছাড়া আমাদের যে সিরিজটা করা রয়েছে অ্যারিথমেটিকের উপর, সেই অ্যারিথমেটিকের কোয়েশ্চেন্সগুলো কিন্তু মেনলি এই বইগুলো থেকেই নেওয়া হয়। তো তোমাদের কারোর যদি মনে হয় ম্যাথসের ওই বইগুলো কিনবে না, তোমরা কিন্তু আমাদের এই সিরিজগুলো যদি ফলো করো, সেখানে যে ম্যাথসগুলো করানো হয় সেগুলো যদি দেখো, তাহলে কিন্তু তোমাদের তৈরি হয়ে যাচ্ছে। এর পাশাপাশি লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ প্র্যাকটিস। তোমরা যে শুধু যদি বই পড়ে যাও, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন 50% থাকবে। তাহলে বই পড়ার পাশাপাশি তোমাদের নিজেদের চেক করতে হবে, তার জন্য কিছু প্র্যাকটিস বুক কিনতে হবে, যেখান থেকে তোমাদের সলভ করতে হবে। কোয়েশ্চেন অ্যান্সার যত তোমরা সলভ করবে, তত বেশি তোমরা ওয়েল অ্যাকোয়েন্টেড হবে কোয়েশ্চেন অ্যান্সারের সাথে, এবং তত কিন্তু তোমাদের পারফরমেন্সটাও বেটার হবে এক্সামে গিয়ে। তো প্র্যাকটিসের ক্ষেত্রে আমি বলবো ওরিয়েন্টাল পাবলিকেশনসের একটা বই আছে মিসলেনিয়াসের, সেই বইটা তোমরা কিনতে পারো। এছাড়া আরও ভালো হয় যদি WBCS এর প্রিভিয়াস ইয়ার প্রিলিমস এবং মেন্সের প্রিভিয়াস ইয়ারও যদি তোমরা সলভ করো ফর জেনারেল স্টাডিজ, সেখান থেকেও কিন্তু তোমরা যথেষ্ট সুবিধা পাবে। ঠিক আছে, জেনারেল স্টাডিজের জন্য এই দুটো যদি তোমরা ফলো করো, তাহলে ইভেন তোমরা ওর মধ্যে কমনও পেয়ে যেতে পারো, কারণ পিএসসি কিন্তু কোয়েশ্চেন্স এখন রিপিট করছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের পুরো আলোচনা পিএসসি মিসলেনিয়াস সংক্রান্ত। আশা করি তোমাদের মনে আর কোনো প্রশ্ন নেই কিভাবে প্রিপারেশন নেব। আমাদের হাতে সময় আছে এখনও, এই সময়টাকে কিন্তু পুরোপুরি ইউটিলাইজ করো। পুজো হয়ে গেছে, সামনে কালী পুজো আসছে, এবং এই মধ্যখানে আনন্দ উৎসবের মাঝেও কিন্তু আমাদের রেডি হতে হবে এই পরীক্ষার জন্য। তো যারা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকলে, তোমরা শেষ অবধি যদি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যদি ইনফরমেটিভ লেগে থাকে এই ভিডিওটা, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে।